শহীদদের স্মরণে 4 স্তরের নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, শ্রদ্ধায় হবে সিক্ত। মিরসরাইয়ে তাহমিদ হত্যা মামলায় ছাত্রদল কর্মী গ্রেফতার, হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। ইউনেস্কো স্বীকৃতি পেল টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তবে কম মজুরি ও নানা সংকটে চলছে তাঁতিদের জীবনযুদ্ধ। মেহেরপুরে 3 প্রতিষ্ঠানকে 1,75,000 টাকা জরিমানা, জনস্বার্থে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এবং ধ্বংসের দ্বারপ্রান্তে মানিকগঞ্জের দেওতা জমিদার বাড়ি, অবহেলায় হারিয়ে যাচ্ছে শতবর্ষী ঐতিহ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈহাট পৌর সদরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল 5:30টায় উপজেলার জোরারগঞ্জ থানার অধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। গ্রেফতার ছাত্রদল কর্মীর নাম জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ। এর আগে বারৈয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের জেরে তাহমিদ খান নিহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জাহিদ জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারৈয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ অন্যান্য আসামিদের নাম বলেছেন। আমরা তাদের ধরতে অভিযান পরিচালনা করছি। গত 10-12-2025 তারিখ বারৈয়ারহাটে যে তাহমিদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এই ঘটনা একটা মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি 10-15 জন থাকে। তা আমরা বিভিন্ন মামলা হওয়ার পরবর্তীতে আমরা তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে আমরা বিভিন্ন ফুটেজ এবং সোর্সের মাধ্যমে একজন আসামি শনাক্ত করতে পারি এবং তাকে কাল সন্ধ্যার সময় গ্রেফতার করি। যেভাবে বললেন যে আমরা সব সিসি ফুটেজ সিজ করে ফেলছি, এমন তো হওয়ার কথা না। আমরা মনে একটা বা দুইটা ডিবিআর করছি, দেখতেছি, যাচাই বাছাই করতেছি, করতেছি। বাকি তো 100-এর উপর সিসি ক্যামেরা আছে বিভিন্ন দোকানে। আমরা নিতে পারেন সিসি ফুটেজ। আর কার নাম আসছে, কে আসছে, তখন দেখাতে বলা যাবে না। আমরা যাচাই বাছাই করতেছি। শহীদদের স্মরণে 4 স্তরের নিরাপত্তায় প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তা, আলোকসজ্জা আর ফুলেল শ্রদ্ধায় ঘিরে রাখা হয়েছে পুরো সৌধ এলাকা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধার ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। লাল সবুজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় অনুষ্ঠানমালা ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হবে সম্মাননা। শুধু তাই নয়, গোটা সাভার লাল সবুজ বাতিতে আলোকসজ্জা করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। অন্যান্য বারের মতো এবারও সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ 13ই ডিসেম্বর আজকে থেকেই আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা 4 স্তরে ফোর্স মোতায়েন থাকবে 16ই ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমাদের ফোর্স, জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে। দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে এই স্মৃতি রোমন্থন সৌধের প্রধান ফটক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায়। এই স্বীকৃতি যেমন গর্বের, তেমনি সামনে এসেছে এক কঠিন বাস্তবতা, তাঁতিদের জীবনযুদ্ধ। রঙিন সিল্ক ও কটন সুতায় দক্ষ হতে বোনা টাঙ্গাইল শাড়ি আজ বাংলাদেশের সংস্কৃতির প্রতীক। দিনের পর দিন পরিশ্রমে তৈরি হয় একটি শাড়ি, কিন্তু এর বিনিময়ে তাঁতিরা পান মাত্র 400 থেকে 500 টাকা। এতে সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে। পাওয়ার লুমের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি আর কম মজুরির কারণে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। পাথরাইল ও দেলদুয়ারের তাঁত পল্লীগুলো আগের মতো কর্মচাঞ্চল্য নয়, অনেকেই বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা মনে করছেন ইউনেস্কো স্বীকৃতি নতুন বাজার তৈরি করতে পারে, তবে প্রান্তিক তাঁতিদের কাছে এখনও এই স্বীকৃতির সুফল পৌঁছায়নি। বিশেষজ্ঞদের মতে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারিভাবে তাঁতিদের সহায়তা, ন্যায্য মজুরি ও জিআই সত্ত্ব নিশ্চিত করা জরুরি। বিশ্ব স্বীকৃতি তখনই পূর্ণতা পাবে যখন তাঁতিদের জীবনেও আসবে পরিবর্তন। শাড়ির কাজ আমি করতেছি হলো 12-13 বছর ধরে কাজ করতেছি। এই কাজে শাড়ি হলো আপনার অনেক চাহিদা না, আগে চাহিদা ছিল, এখন চাহিদা একটু কম। কাজ করি, আমাদের সংসার চলতে চায় না, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। আমরা টাঙ্গাইলের শাড়ি বানাইছি, টাঙ্গাইলের শাড়ি বানাইছি। এটা হলো আমাদের প্রোডাকশনের উপরে হলো পয়সা। টাঙ্গাইলের শাড়ি বানাইতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, এখন দুঃখে মরে বুনাইতেছি। রাতের কাজ করি, তারপর 20-22 বছর হয়ে গেল। তো আগে যেভাবে কাজ করছি সে অনুযায়ী এখন আর সেরকম মান নাই। ইউনেস্কোর আজকে এই আমাদের পুরস্কার প্রাপ্তিটা ছিল অভাবনীয়। আমরা খুবই খুশি হয়েছি, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা বড় অর্জন। এবং মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট 1,75,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে গাংনী বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান। তিনি জানান, অভিযানে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির দায়ে আকমল স্টোরের মালিক আসিফের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও বিক্রির অভিযোগে আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাশেদুল ইসলামের কাছ থেকে 50,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এসএস ফার্মেসির মালিক মফিজুর রহমানের কাছ থেকে 25,000 টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37 ও 51 ধারায় অভিযুক্ত 3 প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানিটারি অফিসার মশিউর রহমান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের জেলা কৃষি বিপণন অধিদপ্তর, আমরা আজকে যৌথভাবে গাংনীতে অভিযান করতে আসছি। আমরা এখানে কসমেটিক্স, ঔষধ, খাবার, যেটা মিষ্টি বা এগুলো আমরা দেখলাম। তো এখানে দেখার পরে যেটা আমরা পেলাম যে কসমেটিক্সে সরকার নিষিদ্ধ যে 18টা পণ্য কসমেটিক্স আছে সেগুলা সহ কিছু নন ব্র্যান্ড এবং সরকার রাজস্ব হারাচ্ছে এমন কসমেটিক্স। তাই এই কারণে ওনাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা একটা মিষ্টির দোকান দেখলাম এখানে, আমিন মিষ্টান্ন ভান্ডার, যেটা আসলে একেবারেই অনুপযুক্ত।
ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনাকে 2 মাসের মধ্যে উনি কথা দিয়েছে এবং কমিটির এখানে বাজার কমিটির সদস্যরাও তারাও ছিল। আর আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে, সাথে একই সাথে মেসেজ যে এই ধরনের ঔষধ বা নকল ভুয়া কসমেটিক্স বা বিক্রয় নিষিদ্ধ কসমেটিক যদি কোনো বিক্রি হয় এখানে, তাহলে আমরা আরো এরপরে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিজানুর রহমান মিনুর পক্ষে মহানগর বিএনপি নেতারা মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। মাহফুজুর রহমান রিটন জানান, সারা দেশে নির্বাচন বানচাল করার চেষ্টা শুরু হয়েছে। বর্তমান সরকারের কিছু সংস্থার লোক এবং অর্থদানকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। তিনি আশা প্রকাশ করেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ বলেন, নির্বাচনের পরিবেশ উৎসব মুখর এবং শান্তিপূর্ণ হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। বিএনপি আশা করছে কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে জনগণ এবং দল মিলিতভাবে তা প্রতিরোধ করবে। Treat chocolate, treat moment, sweet moment. মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি একসময় যা ছিল ঐতিহ্য, সংস্কৃতি আর স্থাপত্য শৈলীর গৌরবময় নিদর্শন, আজ সেই ঐতিহাসিক প্রাসাদ দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। অযত্ন, অবহেলা আর প্রাকৃতিক ক্ষয়ে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষী এই জমিদার বাড়ি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি। 17 শতকে পঞ্চানন সেন নামের এক জমিদার এই প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে জয়শঙ্কর ও হেমশঙ্করের হাতে গড়ে ওঠে বিশাল এই জমিদার বাড়ি। ভারত বিভক্তির পর জমিদার পরিবার ভারতে চলে গেলে পরিত্যক্ত হয়ে পড়ে এই স্থাপনাটি। দীর্ঘদিনের অবহেলায় আজ ভেঙে পড়ছে এর দেয়াল, ছাদ আর কারুকার্য। প্রায় 7.38 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই জমিদার বাড়িতে রয়েছে মূলত প্রাসাদ, লাল দিঘি ভবন, নট মন্দির, নবরত্ন মঠ সহ একাধিক স্থাপনা। সব মিলিয়ে এখানে কক্ষ রয়েছে 55টি। পিছনে যে কাছারি ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আসলে বেশিরভাগ হয়তো হিসাব নিকাশের কাজটা। ওই আপনার বাইরে থেকে খাজনা পাতি আয় না, এখানে হিসাব নিকাশ হইতো। বাইরে থেকে কোনো লোকজন আসতো ঘুরতে কিংবা তার সাথে দেখা করতে, তো সেক্ষেত্রে আগে কাছারি ঘরেই তাদেরকে উপস্থাপনা হতো। তারপরে সেখান থেকে আপনার ভিতরে নিত, তাও চোখ বাইন দেয়, চোখ ছাড়াই নিত না, যাতে সে বুঝতে না পারে যে কোথা দিয়ে নিয়ে গেল। নবরত্ন মন্দির এখনও দাঁড়িয়ে থাকলেও হারিয়ে গেছে এর 9টি রত্ন। মূল ভবনের সিঁড়ি ভেঙে গেছে, ছাদের ঢালাই খুলে পড়ছে। অনেক কক্ষ এখন মাদক সেবীদের আশ্রয়স্থল। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে পাশের ভবনগুলোর। বিভিন্ন পদ্ধতিতে মানুষের শিবলা থাসি, ষাটগড় থাসি, যাবগঞ্জ থাসি, চরে থাসি, অনেক মানুষ আসে এখানে, আইসে ঘুরে ফিরে যায়, অনেকে বসেন। অনেক ভাঙ্গা বিল্ডিং পড়েছে, যেমন যেটা ভেঙে গেছে, এটা ইচ্ছাগুলি তারা ঠিক করতে পারতো যদি ইচ্ছা। সরকার যদি গভর্নমেন্ট যদি করতো যে জমিদার বাড়ি করে দিতেছে, তাহলে এটা তারা ইচ্ছাগুলি সিমেন্ট বালু দিয়ে এটা আবার খারাপ হয়ে পারতো। ঐতিহ্যবাহী একটা স্থানের মধ্যে অন্যতম নিদর্শন এটা আসলে সরকারের অবহেলা এবং সংরক্ষণের অভাবে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার যদি প্রপার উদ্যোগ গ্রহণ করে এই জায়গাটাকে একটা দর্শনীয় স্থান হিসেবে মানিকগঞ্জে গড়ে তোলা সম্ভব। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, আমাদের পাইপলাইনে আছে। আমরা গত এক বছর আগে কিছু কাজ করিয়েছি। এবারে আমরা বাউন্ডারি ওয়ালটা একটা দিতে চাচ্ছি, পুরোটা পারবো না, অর্ধেক অংশ, সেটা আমরা মিনিস্ট্রিতে পাঠাইছি। একটা নির্মাণ প্রাচীর হইলে আসলে নিরাপত্তাটা অনেকটা সুসংহত করা যাবে। তখন এর ভেতরের সেগুলো কয়েক বছরে সুন্দর করে কাজ করে এখানে একটা প্রদর্শনী করা যাইতে পারে, সেটা আমাদের পরিকল্পনায় আছে। ইতিহাস আর ঐতিহ্যের এই নিদর্শন সংরক্ষণ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে মানিকগঞ্জের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এবং সংরক্ষণ না করলে ধ্বংসের পথে যাবে তেওতা জমিদার বাড়ি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শহীদদের স্মরণে 4 স্তরের নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, শ্রদ্ধায় হবে সিক্ত। মিরসরাইয়ে তাহমিদ হত্যা মামলায় ছাত্রদল কর্মী গ্রেফতার, হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। ইউনেস্কো স্বীকৃতি পেল টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তবে কম মজুরি ও নানা সংকটেই চলছে তাঁতিদের জীবনযুদ্ধ। মেহেরপুরে 3 প্রতিষ্ঠানকে 1,75,000 টাকা জরিমানা, জনস্বার্থে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এবং ধ্বংসের দ্বারপ্রান্তে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি, অবহেলায় হারিয়ে যাচ্ছে শতবর্ষী ঐতিহ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।